ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। আমরা বারবার বলছি, যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মস্তদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মস্তদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়ার উদ্যানে করতে হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোট আরেকটা জুলাইয়ের ঘোষণা যেদিন দেবেন, সেদিন পায়ে ধরে জুলাই আপনারা মানবেন। জুলাই আপনাদেরকে মানতেই হবে, আর না হলে 100 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদেরকে অ্যাবান্ডেড ঘোষণা করা হবে। এই দেশের রাজনীতিতে আপনারা স্থান পাবেন না। আমাদের মনে হচ্ছে আজকে আমাদের এই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী বোঝে না। শ্রমিক পাওয়ার আগমন সিলেটবাসীর পক্ষ থেকে সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন, তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ, গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে একই প্রশ্ন করছে, এবং আমরাও আজকে এই প্রশ্ন জাতির সাথে করতে চাই। সরকারকে মনে করিয়ে দিতে চাই, যেই ব্যক্তি, যেই দল নিজের করা ওয়াদা নিজের সাথে রক্ষা করে না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ বদলে গেছে। দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরবে না। রাতের বেলা ইমেল করে এনডিটিভিতে আর রয়টার্সকে সাক্ষাৎ দিয়ে দিনের আলোতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। অতএব দিল্লিকে বলছি, আপনাদের পলিসি পরিবর্তন করেন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সাথে, নতুন ঢাকার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন জুলাইয়ের ম্যাজিক ম্যান, 1 দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম মহোদয়। ইনকেলাব 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 ইনকেলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহ আলমের পুণ্যভূমি সিলেটবাসী, সিলেটে দাঁড়িয়ে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত কষ্ট করে এই প্রখর রৌদ্রের মধ্যেও 11 দলীয়ের সিলেট সমাবেশে যোগ দিয়েছেন, বক্তব্য শুনছেন। এই জন্য আপনাদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কিছুক্ষণ আগেই একটা তথ্য আমরা শুনতে পেলাম যে ভারতে
যে শিক্ষামন্ত্রী যার পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দিল্লি সহ ভারতের প্রায় সব জায়গায় ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, সে আন্দোলনের মুখে সেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মনে করি দেশ থেকে দেশে এই যে তরুণদের উত্থান, তরুণরা জেগে উঠছে, রাজপথে অন্যায় বৈষম্য বিরুদ্ধে কথা বলছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় জুলাই বিপ্লবের পরে দক্ষিণ এশিয়া সহ সকল দেশের সরকার তার ছাত্রদের, তরুণদের এবং জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের সরকার ঠিক উল্টো পথে হাঁটছে। দুঃখের বিষয় যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। 70% জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে, মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং অন্য সব জায়গায় জনগণের রায় প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে, আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি, সে তার নিজের দলের ভিতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সে মেনে নিল না। যদি সে এই পথে হাঁটে, যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি সে ছাত্র তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এদেশের 1400 মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, সংস্কার বনাম সংশোধন এই বিতর্ক নতুন করে শুরু হয়েছে এই দেশে। আমরা মনে করি এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। আমরা ঐক্যমত কমিশনেই এই বিতর্কের অবসান করেছিলাম যে দেশে সংশোধনের মাধ্যমে দেশের সংবিধানের কোনো মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব হবে না, দেশের কোনো মৌলিক সংস্কার সম্ভব হবে না। ফলে আমাদের লাগবে সংস্কার পরিষদ অথবা গণপরিষদ। সেই সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটে রাজি হলেও নির্বাচিত হওয়ার পরে তারা সংস্কার কি সেটা ভুলে গিয়েছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপির সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। প্রিয় সিলেটবাসী, আজকে ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। ফলে সরকার যদি সংস্কার না করে, সরকার যদি বিচার না করে, ফলে জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না।
ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যেই গণভোটের যে গণরায় সেই গণরায় বাস্তবায়ন করুন। আপনাদের নোট অফ ডিসেন্টের আলোকে নয়, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার করতে হবে এবং বিগত 16 বছর ধরে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর যেই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও তত্ত্বাবধায়ক সরকার কোন রূপে গঠিত হবে এটা এখনো জনগণের কাছে পরিষ্কার হয় নাই। এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সিলেটে আমাদের যে 11 দলের বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ সমাপ্তি হতে যাচ্ছে। ঢাকায় পরবর্তীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি না তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে এই পুণ্যভূমি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, আবারও সংস্কারের পক্ষে গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ থাকব। দেশের আজাদির পক্ষে, সার্বভৌমত্ব, সংস্কার এবং সুশাসনের পক্ষে আমরা 11 দল ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। ফলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি 5 বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি শেখ হাসিনা সহ পৃথিবীর অন্যান্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য, সেই পরিণতি তিনি ভোগ করতে চান। সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অস্থায়ী সরকারে যাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল, তিনি দেশে এসে পর্যন্ত প্রেসিডেন্টের শপথ নেবার প্রয়োজন মনে করেন নাই। তিনি শুধু প্রয়োজন মনে করেন নাই, তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র, যেটা 1971 সালের 17 এপ্রিল পাঠ করা হয়েছিল, সেই ঘোষণাপত্রটা উনি কোনোদিন ভালো করে পড়েন নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবার প্রয়োজন কেন হয়েছিল সেটা তিনি কখনো বুঝবার চেষ্টা করেন নাই। তাজউদ্দিন আহমেদ ওনার বিশ্বস্ত সহচর ওনার লেখাতে এবং বক্তব্যে বারবার বলেছেন, শেখ মুজিবুর রহমানকে অনেকবার অনুরোধ করা হয়েছে মুজিবনগর সরকার ভিজিট করবার জন্য। তারা বারবার বলেছে যে মুজিব ভাই, গত 9 মাসের লড়াইটা, সংগ্রামটা আমরা কিভাবে করেছি সেইটা আপনাকে আমরা বলতে চাই, দেখাতে চাই। আমরা সীমান্তের ওই পার থেকে এসে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননে কিভাবে নতুন করে আজাদির লড়াই তৈরি হয়েছিল সেটা আপনাকে বলতে চাই, বুঝাতে চাই। কিন্তু গত 3.5 বছরের বেঁচে থাকার ইতিহাসে শেখ মুজিবুর রহমান ন্যূনতম সেটা করবার, বুঝবার অথবা সাক্ষাৎ করবার, পরিদর্শন করবার কোনো আগ্রহ অনুভব করেন নাই। বরং তিনি যেটা অনুভব করেছেন, বাংলাদেশের পতিত লম্পট বামপন্থীদের প্ররোচনায় তিনি নতুন করে 4th সংবিধান করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ নামক তার নিজের দলটা বিলুপ্ত করে বাকশাল নামক এক দল প্রতিষ্ঠা করেছেন। যেটা করবার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যে 71-এর 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি,
সেই তালাকনামার প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করে বাকশাল করবার মধ্য দিয়ে শেখ মুজিব প্রমাণ করেছেন ৭১-এর যুদ্ধ যেহেতু আমাকে ছাড়া হয়েছে, এই দেশের জনগণকে ধিক্কার দিয়ে চতুর্থ সংশোধনী করে বাকশাল কায়েম করে প্রমাণ করেছেন এই দেশ আমার, আওয়ামী লীগের, শেখ পরিবারের, মুজিববাদের দর্শনে চলবে। ১৭ই এপ্রিলের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র মোতাবেক চলবে না। এবং এই প্রসেসের মধ্য দিয়ে যেটা হয়েছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, বামপন্থী পতিত কমিউনিস্ট পার্টিগুলোর বিভ্রান্ত নেতাকর্মীদের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো হিটলারি শাসন ব্যবস্থা বাকশাল আকারে কায়েম হয়েছিল। এবং সেজন্য শেখ মুজিবকে চরমভাবে জীবন দিয়ে সেটার প্রতিদানও দিতে হয়েছিল। কিন্তু ২১ বছর পর যখন তার মেয়ে ক্ষমতায় এসেছিল, তখন জাতির কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, একবার আপনাদেরকে দেশ সেবা করবার সুযোগ দেন। জনগণ ভুলে গিয়ে একবারের বদলে ২ বার ভোট দিয়েছিল এবং সেটার জন্য একইভাবে রক্ত দিয়ে ৭১-এ দেশ স্বাধীন করবার জন্য শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন চতুর্থ সংশোধনী করে বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফ্যাসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদির লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভুলুণ্ঠিত করে দিল্লির কাছে বাংলাদেশ বেচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তে মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিনির সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নয়। এদেশের ২০ কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নয়। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লির দাসী যারা আছে, বাম পতিত তথাকথিত সুশীল বাঙ্গু সিনিয়র বেকার সাংবাদিকের এই মূর্খ পালেরা এখনো আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। অতএব আজকের 11 দলীয় সমাবেশ থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেই শত্রু রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য শত শত হাজার হাজার মানুষ 24-এ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে শুধু আমি বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আমাদের নতুন সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, 24-এর গণ অভ্যুত্থানের যেই ওয়াদার উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছিলেন, তার অন্যতম ওয়াদা ছিল হচ্ছে বিচার এবং সংস্কার। সেই জায়গা থেকে আমরা গত 1.5 বছর দেখেছি আপনারা নির্বাচন নিয়ে যতটা উদ্গ্রীব ছিলেন ততটাই বেকফল ছিলেন হচ্ছে আপনারা বিচার এবং সংস্কার নিয়ে। এবং আমরা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ না, শুধুমাত্র গণভোটের গণরায় না, আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের তৈরি করা 31 দফার ইতিমধ্যে 7টা দফা আপনারা লঙ্ঘন করেছেন। যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ, গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে একই প্রশ্ন করছে এবং আমরাও আজকে এই প্রশ্ন জাতির সাথে করতে চাই। সরকারকে মনে করিয়ে দিতে চাই, যেই ব্যক্তি যেই দল নিজের করা ওয়াদা নিজের সাথে রক্ষা করে না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ বদলে গেছে। দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরবে না। রাতের বেলা ইমেল করে এনডিটিভিতে আর রয়টার্সকে সাক্ষাৎ দিয়ে দিনের আলোতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। অতএব দিল্লিকে বলছি, আপনাদের পলিসি পরিবর্তন করেন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সাথে, নতুন ঢাকার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না, আপনার আধিপত্যবাদও ফিরবে না। আমাদের লড়াই চলছে এবং চলবে, সেই লড়াইতে আপনাদেরকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জননেতা রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য সিলেট জেলা আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা এবং পুণ্যভূমি সিলেটের দেশপ্রেমিক জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো ছিলাম। সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আসার পরে খুব একটা ভালো অনুভব করতে পারছি না। এই সমাবেশ শেষ করে আবার সড়ক পথে ঢাকায় যেতে হবে চিন্তা করে খুব একটা ভালো অনুভব করছি না। ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল। সিলেট বিভাগের 3টি জেলা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছেন উনি নাকি জানতেন না ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। উনি বলেছেন উনি ভেবেছিলেন ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
স্পষ্ট ভাষায় জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। ভারত তো আশ্রয় দিয়েছে, সেখানেও জুলাই নেমে এসেছে, জানেন তো নাকি? ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন, একা ফিরবেন নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ফিরবেন, সেটা হচ্ছে এখন প্রশ্ন। ভারতের জেনজি আন্দোলনের প্রতি পরিপূর্ণ সংহতি জানাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। 11 দলীয় ঐক্য সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশের মহতারাম সভাপতি, সাবেক মন্ত্রী, এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, প্রধান অতিথি সিলেটের কৃতি সন্তান, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামীর মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত 11 দলীয় ঐক্যের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীবাসীর ঘোষণা, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা চট্টগ্রামে গিয়েছি, চট্টগ্রামে একই দাবি, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা বরিশালে গিয়েছি, বরিশালবাসীর একটাই দাবি, গণভোটের গণরায়ের বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধান অতিথি, আজকের এখানের সমাবেশ প্রমাণ করে তারাও গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। মাননীয় প্রধান অতিথি, আমাদের মনে হচ্ছে আজকে আমাদের এই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী বোঝে না। আমাদের আজকে গণভোটের রায়ের দাবি তারেক রহমান সাহেব বুঝতেছেন না। বিএনপি আজকে সংস্কার বুঝে না। বিএনপি আজকে গণহত্যার রায়ে বিচারের কথা বুঝে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, মাননীয় প্রধান অতিথি, আঙ্গুল বাঁকা করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি সাবেক প্রধানমন্ত্রীর 2 সন্তানের দায়িত্ব নিয়েছেন। তিনি এক সন্তানকে মন্ত্রী বানিয়েছেন, আর এক সন্তানকে দেখলাম সচিব বানিয়েছেন। এখন বিএনপির এই 17 বছরে যারা হামলা মামলা নির্যাতন নিপীড়ন করেছে, তাদের আজকে মাথায় হাত পড়ে গিয়েছে বন্ধুরা। তারা মনে মনে ভাবছে আমরা ভুল করেছি, আন্দোলন সংগ্রাম না করে শুধুমাত্র 3 মাস জামাত ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটনা করলে আমরাও আবার সচিব হতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেতাদেরকে আজকে নতুন শিক্ষা দিচ্ছেন। যারাই জামাতের বিরুদ্ধে কথা বলে, 11 দলের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদেরকে পুরস্কৃত করা শুরু করেছেন। আপনাদের সিলেটের এক আলেম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, আমি তাকে আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। তিনি এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে।
আপনি একজন আলেম মানুষ যদি হন, আপনি আরেকজন আলেমের আরেকজন মানুষের একজন হিন্দুর লঙ্গিও তো আপনি খুলতে পারেন না। কি রাজনীতি করবেন আপনারা? এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণ ভোট দিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে এই সরকার তাদের বিজয় তারা চক্রান্তের মাধ্যমে তারা নিয়েছে। আমাদের এখানে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদ, আমি তার এলাকাতে গিয়েছিলাম। সেই কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালীতে যেখানে মানুষ পঙ্গপালের মতো হামিদুর রহমান আজাদের জন্য রাস্তায় নেমে এসেছিল, কিন্তু তাকেও নির্বাচিত হতে দেওয়া হয় নাই। আমরা ঢাকাতে দেখেছি আমাদের মাওলানা মামুনুল হক, যিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম, যিনি কথিত আলেমদের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এদেশে ইসলাম এবং মুসলমানদের জন্য, তিনি 11 দলীয় জোটের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকেও পরাজিত করা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। 350 ভোটকে 750 ভোট করা হয়েছে। আমাদের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমরা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন, তাহলে বলবো বোকার স্বর্গে আছেন আপনারা। 24 সালে শেখ হাসিনাও নির্বাচিত হয়েছিল, তিনিও চেয়েছিলেন 5 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু থাকতে পারে নাই। গণভোটের গণরায় নিয়ে গড়িমসি করলে শীঘ্রই আমরা কঠোর কর্মসূচি দেব। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, আমরা শুনতে পাচ্ছি আপা আসবে। আমরা তো সবাই অপেক্ষা করছি ফুলের মালা নিয়ে। আমরা ফুলের মালা নিয়ে আপাকে বরণ করব, কিন্তু ভারতে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে শুধুমাত্র আপা নয়, দুলাভাই সহ বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটা কথা বলে শেষ করব। বিএনপির নেতা কর্মীদের আজকে 2-3 দিন যাবৎ জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ মাস, জামাতের এক ভদ্রলোক একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে, তারা মনে করছে আমরা যেন কি পেয়ে গেছি। বন্ধুরা, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই, তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে, আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেট 6 আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে, আপনি কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে, আপনারা কি করেন দেখতে চাই। যত ধস নন্দ ঘোষ, কালো জামায় কালো রঙের দিব্য পড়লেও দেখা যায় না। জামাত শিবির হচ্ছে সাদা জামার মতো, আলেম ওলামারা হচ্ছে সাদা জামার মতো। আপনারা সবাই সতর্কভাবে জীবন যাপন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গণভোটের গণরায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী আমলের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে উপস্থিত আজকের সংগ্রামী সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত প্রধান অতিথি
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত বিশেষ অতিথি, জুলাই বিপ্লবের মুখপাত্র এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আজকে যখন বাংলাদেশের মানুষের গণভোটের গণরায়ের অধিকার আদায়ের জন্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক উপায়ে ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন গণভোটের এই রায় বাস্তবায়নের দাবিকে দুর্বল করার লক্ষ্যে ভেতর ও বাহির থেকে নানা ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত পরিচালিত হচ্ছে। আমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পুণ্যভূমি, আলেম ওলামাদের পুণ্যভূমি এই সিলেটের মাটি থেকে আমাদের বর্তমান অবস্থান সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করতে চাই। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এবং সরকার ও দেশের সকল নাগরিকদের জন্য আমার পরিষ্কার বার্তা হলো এই: আমাদের এই ঐক্য শুধুমাত্র ক্ষমতার ভাগ বটোয়ারার জন্য হয়েছিল না। আমাদের ঐক্য শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক 11টি দলের ভাগ্য গড়ার জন্য আমরা ঐক্য করি নাই। আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন থেকে আমাদের এই ঐক্যের যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমি সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমাদের এই ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। সুতরাং যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জুলাই বিপ্লব যারা করেছিলাম, আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার যারা হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, আমাদের ভাইয়েরা শাপলা চত্বরে রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। প্রায় 1.5 সহস্র শহীদের রক্ত বিধৌত বিপ্লব, 30,000 জুলাই যোদ্ধাহত যোদ্ধারা আজও পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। মনে রেখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না আমরা। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। বরং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘ অভিযাত্রায় আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিরও কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি
যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মসনদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। সরকারকে আমরা বলতে চাই, দেখেন আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করলো, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে রাতের ভোটের সরকার, 24 সালে আমির সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24-এর জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলার সীমানা থেকে সে ওপারে পড়ে গিয়ে পড়েছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি স্বৈরগোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম এই চুপ করে রাখেন না। আমরা বলেছিলাম শেখ হাসিনার লেসপেন্সার চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার মসনদে থাকতে পারে না। কথাটা ভালো লাগে নাই? কথাটা ভালো লাগে নাই আপনাদের? আজ যখন সে রাষ্ট্রপতির মসনদে বসে আপনাদেরকে ছবল মারতে উদ্যত হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুপ্পুকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি, গণভোটের গণরায় মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। জনগণ যেভাবে হ্যাঁ ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। অন্যথায় রাজপথে আপনাদেরকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন। আমাদের এই আন্দোলন জনগণের গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ১৫০০ শহীদের রক্তের সঙ্গে শপথ রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণের আন্দোলন। এই আন্দোলনে থাকবেন আপনারা। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সংগ্রামী সভাপতি
সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সংগ্রামী সভাপতিকে তার সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, ঠান্ডার কারণে, গলার ব্যথার কারণে পরিষ্কারভাবে বক্তব্য রাখতে পারছি না। মূল বক্তব্যে আসার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সাহস যোগানোর জন্য এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা হযরত শাহজালাল ইয়ামানী সাহেবের পুণ্যভূমির সন্তান, হযরত শাহপরানের পুণ্যভূমির সন্তান এবং আজকে সবচেয়ে আলোচিত নেতা, অত্যন্ত দক্ষ নেতা, জামায়াতে আমির ডক্টর শফিক সাহেব আপনাদের এই সন্তান। মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়েরা যারা কষ্ট করে এই মিটিংয়ের আয়োজন করেছেন, আমি সভাপতি হিসাবে 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আরো একটা সুখবর, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা তখনই সম্ভব যখন দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এই জিনিসগুলি কিন্তু নিত্যদিনের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে কাকে পদায়ন করেন তার 20 বছর আগের ইতিহাস গেটে দেখবেন, কিভাবে সে দুর্নীতি করেছে, সে কোন কোন দায়িত্ব পালন করেছে, সে দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কিভাবে বেইমানি করেছে। এই জিনিসগুলি যদি আপনি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দেখেন, তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আপনি বেগম জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কি জন্য প্রসিদ্ধ হয়েছিল? I, Major Zia, declare myself as a provisional head of the state. তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতির দুর্দিনে জনগণকে দিক নির্দেশনা দিয়ে মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। আপনি দালালদের কথা না শুনে, চাটুকারদের কথা না শুনে, নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে এই সংস্কারগুলি করেন। আমি 2টা মিটিংয়ে আগেও বলেছি, একটা বিষয়ে শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না।
এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্য জোটের সাথে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে জাতিকে মুক্তি দেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে যেরকম ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না, দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষ কেউ চিরদিন বেঁচে থাকবে না, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রী এই জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার আপনি করেন। মেহরবানি করেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিট গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, 1 দফা 1 দাবি, এই সরকার কবে যাবি, এটা ছাড়া কোনো কিছু থাকবে না। আমাদেরকে ওই জায়গায় ধাক্কা দিয়ে দেবেন না। মেহরবানি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যত দ্রুত সম্ভব আপনার কাজগুলি কন্ট্রাক্টবিহীন করেন এবং সংস্কারগুলি সুন্দরভাবে সংসদের মাধ্যমে পাশ করে দেন। তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে। শফিকুর রহমান সাহেব আর নাহিদ, অন্যান্য যারা আছে, তারা সবসময় একটা কথাই বলছে, আমরা সরকারকে সাহায্য করতে চাই। তারা তো এটা বলে নাই সরকার আমরা টেনে হেসে নামাতে চাই। এখন তো মাঝে মাঝে শুনি আপা আসবে, এখন আপা আসবে, আপার সাথে কি দুলাভাই আসবে কিনা? আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়ার্দী উদ্যানে করতে হবে। তাহলেই এই যে সুন্নতের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, কোরআনে কেন বলে হাত কেটে দেন?
কারণ হাট কাটা দেখলে মানুষ মনে করবে এ চোর অপরাধী, বাকি লোকেরা আর চুরি করবে না, অপরাধ করবে না। আমাদেরকেও সরহদ উদ্ধারে নিয়ে এই বদমাইশদেরকে পিটাইতে হবে, তাহলে দেশ ঠিক পথে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।